হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসনে আমরা পরমাণুর গঠন সম্বন্ধীয় বোর রাদারফোর্ড মডেলটি সম্পর্কে জানব। তো এই বোর রাদারফোর্ড মডেলটি তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা, 1932 সালে নিউট্রন আবিষ্কৃত হওয়ার পর বোর রাদারফোর্ড মডেল থেকে আমরা পরমাণুর সম্পর্কে একটি চিত্র পাই। তো এই চিত্র অনুসারে পরমাণুর দুটি অংশ, এক হচ্ছে কিনা নিউক্লিয়াস এবং 2 নম্বরে হলো নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন। নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানব। প্রত্যেক পরমাণুর কেন্দ্রে পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ আছে, একে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। তো এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন বা ধনাত্মক আধানযুক্ত কণা এবং হচ্ছে কিনা নিস্তড়িত আধান বা নিউট্রন, ঠিক আছে? তো পরমাণুর কেন্দ্রের মধ্যে কি রয়েছে? এটি হলো প্রোটন এবং এটি হচ্ছে কিনা নিস্তড়িত কণা, একে আমরা কি বলছি? নিউট্রন। তো বন্ধুরা, এই প্রোটন প্লাস নিউট্রন একে আমরা একত্রে বলি নিউক্লিয়ন, ঠিক আছে? তো এই কথাটি তোমাদের মাথায় রাখতে হবে। এবার কোনো পরমাণুর ভর বলতে, মোট ভর বলতে আমরা কি বুঝি? তাহলে কোনো পরমাণুর মোট ভর সমান আমরা বলতে পারি কি? মোট নিউট্রন প্লাস প্রোটনের ভর, ঠিক আছে? তো বন্ধুরা, এবার দেখো, নিউক্লিয়াসের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় খুবই ক্ষুদ্র, কিন্তু এর ভর অনেক বেশি, যার জন্য এর ঘনত্ব অনেক বেশি হয়। নিউক্লিয়াস পরমাণুর মধ্যে সবচেয়ে সুস্থিত অংশ হলো। তো বন্ধুরা, এবার আমরা জানব পরমাণু ক্রমাঙ্ক, বা একে আমরা পারমাণবিক সংখ্যাও বলতে পারি। পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন রয়েছে তার সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। তাহলে মোট প্রোটন সংখ্যা, ঠিক আছে? একে আমরা বলছি কি? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তো বন্ধুরা, এবার আমরা জানব ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি। তো ভর সংখ্যা সম্পর্কে আমরা একটু আগেই দেখলাম যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে মোট যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকে তার সংখ্যাকে আমরা বলছি ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, একে আমরা একত্রে বলছি কি? ভর সংখ্যা। তাহলে মোট প্রোটন সংখ্যা যেটা, সেটাকে আমরা বলে থাকি পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই প্রোটন সংখ্যার জায়গায় আমরা পরমাণু ক্রমাঙ্কও লিখতে পারি। পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ঠিক আছে? তাহলে ভর সংখ্যা সমান আমরা কি বলতে পারি? পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা। বোঝা গেল? তো বন্ধুরা, এবার আমরা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন সম্পর্কে জানব। নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধানগুলি অর্থাৎ ইলেকট্রনগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সমদ্রুতিতে ঘুরতে থাকে, ঠিক আছে? তো যে পথে এগুলি ঘুরতে থাকে তাকে আমরা কক্ষ বা খোলক বলতে পারি। তাহলে একে আমরা কি বলছি? কক্ষ, ঠিক আছে? তো এই কক্ষগুলি হচ্ছে বিভিন্ন ব্যাসের, কিন্তু এরা হচ্ছে কিনা সমকেন্দ্রিক, ঠিক আছে? এবার
ইলেকট্রনগুলি যখন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয় তাহলে তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী ইলেকট্রনগুলি কি বিকিরণ করবে? শক্তি বা এনার্জি বিকিরণ করবে। তাহলে শক্তি বিকিরণ করার ফলে এদের কক্ষপথের ব্যাসার্ধ কমতে থাকবে, ফলে ইলেকট্রনটি একসময় গিয়ে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ার কথা, কিন্তু বাস্তবে ইলেকট্রনগুলি কখনো নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে না। তো এর কারণ কি, এর সম্পর্কে রাদারফোর্ড কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তো পরবর্তীকালে নিলস বোর বললেন কি না, ইলেকট্রনগুলি যখন এই সুস্থিত কক্ষপথগুলিতে ঘুরে তখন ইলেকট্রন কোনো শক্তির বিকিরণ করে না, যার জন্য ইলেকট্রনগুলি সুস্থিত কক্ষপথে সবসময় বৃত্তাকার পথে আবর্তন করতে পারে। ঠিক আছে, তো এই যে কক্ষপথগুলিকে আমরা কি বলবো? মুখ্য শক্তি স্তর। মুখ্য শক্তি স্তর বোঝা গেল? তো এই মুখ্য শক্তি স্তরগুলিকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এবার এই এন এর মান 1, 2, 3 এইভাবে চলতে পারে। ঠিক আছে, তো কক্ষপথগুলি দেখো, প্রথম কক্ষপথকে আমরা বলছি কি কে কক্ষ, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, তারপরে পি এবং অবশেষে হচ্ছে কিনা কিউ। তাহলে এইভাবে কক্ষগুলি রয়েছে। তো কে কক্ষের জন্য এন এর মান 1, এল কক্ষপথের জন্য এন এর মান 2, ঠিক আছে, এম কক্ষপথের জন্য এন এর মান 3। তো এইভাবে হচ্ছে কিনা চলতে থাকবে। তো বন্ধুরা, এবার এই যে কক্ষপথগুলি রয়েছে, এই কক্ষপথে নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তো এই কক্ষপথগুলিতে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে তা আমরা একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। এটি হলো কিনা 2n²। এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে কোনো কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারবে, যেখানে n হলো মুখ্য শক্তি স্তরের সংখ্যা। ঠিক আছে, তো আমরা যদি এম কক্ষপথের জন্য আমরা নির্ণয় করতে চাই যে এম কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 2 × 3a² সমান 2 × 9 সমান সর্বাধিক 18টি ইলেকট্রন এম কক্ষপথে থাকতে পারে। ঠিক একইভাবে আমরা যদি এল কক্ষপথের জন্য নির্ণয় করতে চাই তাহলে 2, এখানে এন এর মান 2, তাহলে 2², তাহলে 8টি ইলেকট্রন সর্বাধিক এল কক্ষপথে থাকতে পারে। তো এইভাবে আমরা প্রত্যেকটি কক্ষপথে নির্ণয় করতে পারি সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে অতি অবশ্যই মনে রাখতে হবে যে সর্ববহিস্থ কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে কিনা সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে এটা হচ্ছে কিনা ধরে নিলাম এই পরমাণু ক্ষেত্রে এম কক্ষপথটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে এতে হচ্ছে কিনা সর্বাধিক কতগুলি থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে এই সূত্র অনুযায়ী, কিন্তু প্রকৃতপক্ষে এখানে কতগুলি থাকবে? 8টি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে, যেহেতু এটি সর্ববহিস্থ কক্ষপথ। ঠিক আছে, তো এই সর্ববহিস্থ কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। এবং দেখো এর আগের যে কক্ষপথ, এর আগের কক্ষপথে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে। এবার আরও একটা জিনিস মনে রাখতে হবে যে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। এটা কার ক্ষেত্রে? না, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। তো বন্ধুরা, এটি হলো বোর রাদারফোর্ড মডেল, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী লেসনে।